দেখেন জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যদিও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। তো লেখেন জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন জনক কে? প্রথম প্রশ্ন হবে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের জনক কে? নিশ্চয় সবাই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের প্রচলন ঘটানো হয়? 1847 সালে। 1847 সালে। কোন গ্রন্থে? এখানে বেতাল পঞ্চবিংশতি। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। যে বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নের প্রচলন ঘটানো হয় কত সালে? 1847 সালে। কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের বা বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হয়? বেতাল পঞ্চবিংশতি। না বাবা তানভীর, ক্রিয়া কাল পড়াবো বাবা, কাল আজকে পড়াবো। যে আজকে আমার মাথায় আছে, আজকে বিরাম চিহ্নের পরে কাল, তারপরে পুরুষ, ইনশাআল্লাহ 2-3টা টপিক পড়িয়ে পড়াবো। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে বেরিয়েছে? 1847। বিদ্যাসাগরের প্রথম গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? অনেক একই উত্তর, কিন্তু অনেক রকম প্রশ্ন। আচ্ছা, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? এটা কনফিউজিং কোশ্চেন। আপনাদের অনেক সময় এটা কোনো বইয়ে উত্তর দেওয়া আছে 11টি, কোনো বইয়ে 12টি, কোনো বইয়ে 14টি, কোনো বইয়ে 18টি। নানান ভাবে। সোমবারে আমাদের শেষ ক্লাস, সাইফুল ইসলাম সাইদ বাবা, আমাদের সোমবারে ইনশাআল্লাহ শেষ ক্লাস। আচ্ছা, তো জ্যোতি ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? যেই বইয়ে যাই থাক উত্তর দিবেন 11টি। উত্তর দিবেন কি? 11টি। শিক্ষার্থী বন্ধুরা, জ্যোতি ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? উত্তর দিবেন কি? 11টি। জি, 11টি যদি অপশনে না থাকে, কিছু কিছু ক্ষেত্রে যদি 11টি অপশনে না পান, তখন বিকল্প উত্তর দিবেন 12টি। বুঝা গেছে? জ্যোতি ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? উত্তর দিবেন 11টি। যদি অপশন 11টি খুঁজে না পান, তাহলে উত্তর দিবেন 12টি। দেখেন, এটা হচ্ছে দাড়ি, একটি প্রশ্ন চিহ্ন, বিশেষ্য চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন, হাইফেন, ইলেকট্রন চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী। দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশেষ্য চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, কি কমা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাকে বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। এটা হচ্ছে কি? এটা সেমিকোলন, এটা হচ্ছে হাইফেন, এটা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা লোপ চিহ্ন। আর এটাকে বলা হয় ব্র্যাকেট বা বন্ধনী। এখন এখান থেকে দুটি জিনিস আমাদের বিসিএস বা অ্যাডমিশন গণনা সকল পরীক্ষায় দুটি জিনিস আমাদের পড়তে হবে। পড়লে ইনশাআল্লাহ প্রশ্ন পাবেন। একটু হচ্ছে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়, কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়, এটি একটি প্রশ্ন। আর বিরাম চিহ্নের প্রয়োগ বা ব্যবহার, সির্ফ দুটো জিনিস এখান থেকে আমরা শিখবো। শিখলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো পরীক্ষায় বাইরে লাগবে। একটু হচ্ছে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয় প্রশ্ন হবে।
কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়। আর আরেকটা হচ্ছে বিরাম চিহ্নের প্রয়োগ, কোথায় কোন বিরাম চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নিই। আচ্ছা, তার আগে একটা কথা বলে শেষ করি যে এই যে 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হলো, 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হলো, কিন্তু তার আগে কি কোনো তাহলে বিরাম চিহ্ন ছিল না? শিক্ষার্থী বন্ধুরা আমার কথাটি মনোযোগ দেন যে আমরা যে বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটান, তো 1847 সালের আগে আপনারা জানেন যে উইলিয়াম কেরি কথোপকথন লিখেছে 1801 সালে। এমনকি তার আগে আমাদের পদ্মিনী উপাখ্যান গঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত হয়েছে, ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্যগুলি রচিত হয়েছে, এমনকি প্রাচীন মধ্যযুগের শত শত সাহিত্য রচিত হয়েছে। সেই সমস্ত সাহিত্যে কি কোনো বিরাম চিহ্ন ছিল না? ছিল। তাহলে বিদ্যাসাগর যে কেমনে আবিষ্কার করলো জ্যোতি চিহ্ন? বিদ্যাসাগরের পূর্বে একটি জ্যোতি চিহ্ন ছিল যাকে বলে আদি বিরাম চিহ্ন। কি বলা হয়? আদি বিরাম চিহ্ন। সেটা হলো দাড়ি। বিদ্যাসাগরের পূর্বে অর্থাৎ প্রাচীন যুগে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, কবিগান, হ্যান ত্যান, ঠিক আছে, এই সমস্ত কি গ্রন্থে তাহলে বিরাম চিহ্ন ছিল। কি ছিল? দাড়ি। দেখবেন এক দাড়ি আর দুই দাড়ি, সিঙ্গেল দাড়ি আর ডাবল দাড়ি, এক দাড়ি দুই দাড়ি, প্রাচীন সাহিত্য দেখবেন। বুঝতে পারলেন? বলছে প্রণমিয়া পাটুনি কহিছে জোড়া হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা মঙ্গল কাব্যে কিংবা চর্যাপদে কাঁয়া তরুবর পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে বৈঠা কাল। অর্থাৎ এই সাহিত্যগুলিতে প্রথম লাইনের পর এক দাড়ি, দ্বিতীয় লাইনে দুই দাড়ি। তার মানে বিরাম চিহ্ন বিদ্যাসাগর প্রচলন করার পূর্বেও বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন ছিল। কি ছিল? দাড়ি ছিল। দাড়িকে বলা হয় আদি বিরাম চিহ্ন। কি বলা হয়? আদি বিরাম চিহ্ন। আর এই দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশ্বযুগ চিহ্ন, এই তিনটি চিহ্নকে একসাথে বলা হয় পূর্ণচ্ছেদ। কি বলা হয়? পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ। কেন পূর্ণচ্ছেদ? পূর্ণ বাক্যের পরে বসে। পূর্ণ যে বিরাম চিহ্নগুলি পূর্ণ বাক্যে শেষে বসে তাদের নাম কি? পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের সংখ্যা কয়টি? তিনটি। যদিও কোন কোন বই আছে চারটি, কিছু কিছু জায়গায় কিন্তু বিভ্রান্তি আছে। কেন চারটি? বলেছে এক দাড়ি আর দুই দাড়ি। এটা একটা ভুয়া উত্তর। দাড়ি তো দাড়ি, এক দাড়ি দুই দাড়ি, দাড়ি একটা বিরাম চিহ্ন, দাড়ি আবার দুই প্রকার, সেটা আলাদা কথা। বুঝতে পারলেন? তেমন ইনভার্টেড কমা একটা বিরাম চিহ্ন, কিন্তু সিঙ্গেল ইনভার্টেড এটা দুইটি বিরাম চিহ্ন করা যায় না। বিরাম চিহ্নের ইনভার্টেড কমা একটি, বন্ধনী একটি বিরাম চিহ্ন। বন্ধনী আবার তিন প্রকার। তো অনেক অগমগ জায়গা আছে যারা বুঝে নাই। এটাকে চারটা। পূর্ণচ্ছেদের সংখ্যা তিনটি। পূর্ণচ্ছেদের সংখ্যা হচ্ছে তিনটি। দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশেষ। কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। তাহলে পূর্ণচ্ছেদে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। দাড়িতে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। প্রশ্ন চিহ্নে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। বিশেষ চিহ্নে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। এমনকি কোলন, ড্যাশ এবং কোলন ড্যাশ এই সবগুলোতে থামতে হয় 1 সেকেন্ড। পূর্ণচ্ছেদে তো বটেই, কোলন, ড্যাশ এবং কি কোলন ড্যাশ এই তিনটি বিরাম চিহ্ন তথা এই ছয়টি বিরাম চিহ্নে থামতে হবে কতটুকু? 1 সেকেন্ড। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে শিক্ষার্থী বন্ধুরা যে কোলনে কতটুকু থামতে হয়, ড্যাশে কতটুকু থামতে হয়, কোলন ড্যাশে কতটুকু থামতে হয়, প্রশ্ন চিহ্নে কতটুকু থামতে হয়। এই ছয়টি বিরাম চিহ্নে থামতে হবে কতটুকু? 1 সেকেন্ড। এখানে যে কথা বলে রাখি, দেখেন এই যে কোলন ড্যাশ, এই কোলন ড্যাশ আমরা দেখেন সংখ্যা গুণে দেখেন জ্যোতি চিহ্ন 12টা লিখেছি। আমি উত্তর দিলাম 11টি। উত্তর দিলাম কয়টি? 11টি। কিন্তু এখানে সংখ্যা আছে 12টি। দেখেন এখানে 6টি, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 11টি উত্তর দিতে বললাম,
শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো এখন কোলন ড্যাশ, কোলন ড্যাশ, এই যে কোলন আর এই যে ড্যাশ, এই দুই মান মিলে আবার কি কোলন ড্যাশ, ওইটাকে আলাদা করে সংখ্যায় গণনা করা যাবে। এটা আসলে আলাদা কোনো বিরাম চিহ্ন নাকি কোলন আর ড্যাশ মিলে কি কোলন ড্যাশ, বুঝতে পারলেন? এটাকে সংখ্যায় গণনা আমরা করব না। কেন সংখ্যায় গণনা করব না? যখন আমরা বর্ণমালা পড়েছি আমরা যে লিখেছিলাম যুক্ত খ মাথা ক্ষমা, এগুলোকে কি বর্ণমালার মধ্যে গণনা করেছিলাম? যদি বর্ণমালা এগুলি গণনা করি তাহলে কি ব্যঞ্জন 39টা হবে না 139টা হবে? এগুলো আমরা গণনা করি, আমরা ভাষায় প্রয়োগ করি কিন্তু গণনা করি না। কেন? কারণ ওই যে 39টা ব্যঞ্জন তারা একটা আরেকটার সাথে কি যোগ লাগিয়ে এই যুক্ত ব্যঞ্জনগুলি তৈরি করে। ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে যুক্ত বিরাম চিহ্ন, অথবা এই যে কোনো না ড্যাশ মিলে কি ব্যবহার করি আমরা। যদি প্রশ্ন ব্যবহারিক দিক থেকে কয়টি, ব্যবহারিক দিক থেকে, তাহলে বলবেন 12টি। ব্যবহারিক দিক থেকে কয়টি, প্রয়োগগত দিক থেকে কয়টি, তাহলে বলা যাবে 12টি। কিন্তু সংখ্যা কয়টি, সংখ্যা তাহলে বলতে হবে 11টি। এইবারে দেখেন কমা ইনভার্টেড কমা কতটুকু জানতে হবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড না সরি 1 বলার সময়। কমা এবং ইনভার্টেড কমা কতটুকু জানতে হবে? 1 বলার সময়, 1 বলার সময় বা 1 উচ্চারণের সময়। কমাতে কতটুকু জানতে হবে? 1 বলার সময়। ইনভার্টেড কমা কতটুকু? 1 বলার সময়। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে কমাতে বেশি জানতে হবে না দাঁড়িতে বেশি, বলেন তো? কমাতে বেশি জানতে হবে না দাঁড়িতে বেশি? আচ্ছা, দাঁড়িতে যদি বেশি হয়, কমাতে যদি 1 বলার সময়, আমি যদি 1 এইভাবে বলি তাহলে কি 1 সেকেন্ড লাগলো না বেশি লাগলো? আসলে 1 বলার সময় যে কতটুকু সেটি আমরা জানি না, তবে ব্যাকরণ বলে দিয়েছে 1 বলার সময় কতটুকু? 1 এর 4 সেকেন্ড। ইচ্ছা মতো 1 বললে হবে না, আপনি আরাম করে বলবেন তাহলে 1 অনেক সময় ধরে বলা যাবে, কিন্তু ব্যাকরণ বলেছে কতটুকু সময় বলতে হবে? 1 এর 4 মানে 1 সেকেন্ডে 4 বার 1 বলা যাবে। 1 সেকেন্ডে 4 বার 1 বলা যাবে, এমন করে 1 বলতে হবে। 1 1 1 1 1 1 1 1 দ্রুত বলতে হবে। এই কমাকে বলা হয় স্বল্পচ্ছেদ বা পাদচ্ছেদ। কমার অপর নাম কি? কমার অপর নাম স্বল্পচ্ছেদ বা কি? বা পাদচ্ছেদ। কমার অপর নাম স্বল্পচ্ছেদ বা পাদচ্ছেদ। জি, নিচের কোনটি পাদচ্ছেদ, নিচের কোনটি স্বল্পচ্ছেদ? পাদচ্ছেদ বা স্বল্পচ্ছেদ, কমার অপর নাম পাদচ্ছেদ বা ইনভার্টেড কমাকে তো বললাম যে ইনভার্টেড কমাতে থামতে হবে, কমার সমানই। কমা আর ইনভার্টেড কমা, দুই কমাতে থামতে হবে কি? 1 বলার সময়, 1 বলার সময় বা 1 এর 4 সেকেন্ড। এরপরে সেমিকোলনে থামতে হবে 1 বলার দ্বিগুণ সময়। 1 বলার কি? 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলনে কতটুকু থামতে হবে? 1 বলার দ্বিগুণ সময় তথা হাফ সেকেন্ড। কতটুকু সেকেন্ড? হাফ সেকেন্ড। এর অপর নাম অর্ধচ্ছেদ। কি নাম? অর্ধচ্ছেদ। সেমিকোলনে অর্ধেক সেকেন্ড থামতে হয়। কতটুকু থামতে হয়? হাফ সেকেন্ড, অর্ধেক সেকেন্ড। ফলে সেমিকোলনের অপর নাম কি? অর্ধচ্ছেদ। হাইফেনে কতটুকু থামতে হয়? কে বলতে পারবে? হাইফেনে কতটুকু থামতে হয়? হাইফেনে থামতে হয় না, থামার প্রয়োজন নেই। দেখবে হাইফেনে থামতে হয় না তথা থামার প্রয়োজন নেই। হাইফেন ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা
লোপ চিহ্ন এবং ব্র্যাকেট বা বন্ধনী, থামার প্রয়োজন নেই। কোন বিরাম চিহ্নে বিরাম নেই বা কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না বা কোন বিরাম চিহ্নে বিরামের প্রয়োজন নেই, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন এবং বন্ধনী, এই বিরাম চিহ্নগুলোতে থামতে হয় না বা থামার প্রয়োজন নেই। ওরে সারোয়ার হোসেন বাপ্পি গাধা, প্রয়োগ তো দেখাবো রে গাধা। শুরুতেই তো বলে দিয়েছি যে কোনটাতে থামতে হয় তা দেখাবো আর প্রয়োগ দেখাবো রে গরু, শুরুতেই বলে দিয়েছি। তুই কি মাঝখানে মিস কল দিতে ঢুকেছিস? আমি শুরুতেই বলেছি বিরাম চিহ্ন কতটুকু থামতে হয় সেটা বলবো আর প্রয়োগটা দেখাবো। তাহলে এই বিরাম চিহ্নগুলোতে থামার প্রয়োজন নেই। তাহলে থামাথামের ব্যাপারটা আমরা বুঝে নিলাম যে দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশ্বযোগ চিহ্ন, কোলন ড্যাশ এবং কোলন ড্যাশ এক সেকেন্ড থামতে হবে, কমা আর ইনভার্টেড কমাতে এক উচ্চারণে বা এক বলতে যে সময় লাগে, সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, আর হাইফেন, ইলেক, লোপ চিহ্ন এবং বন্ধনীতে থামার প্রয়োজন নাই। এখন আমরা দেখবো যে প্রয়োগ, প্রয়োগটা দেখবো। এর আগে দেখলাম কোথায় থামতে হবে, দেখবো প্রয়োগ। দাড়ি কোথায় বসে? দাড়ি, দাড়ি কোথায় বসে? মুখে নাকি বলেন? দাড়ি কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। বিশ্বযোগ চিহ্ন কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। যা বলবো উত্তর তাই প্যারাসিটামল 3 বেলা নাকি? দাড়ি কোথায় বসে? একটি সাধারণ পূর্ণবাক্যের শেষে, একটি সাধারণ পূর্ণবাক্যের শেষে। প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? একটি প্রশ্নবাচক পূর্ণবাক্যের শেষে, একটি প্রশ্নবোধক পূর্ণবাক্যের শেষে। বিশ্বসূচক চিহ্ন কোথায় বসে? একটি বিস্ময়সূচক পূর্ণবাক্যের শেষে। কথা বোঝা গেছে? তার তিনটি পূর্ণবাক্যের শেষে কিন্তু আপনাকে স্পেসিফিক করে বলতে হবে দাড়ি কোথায়? সাধারণ পূর্ণবাক্যের শেষে, সাধারণ পূর্ণবাক্যের শেষে। প্রান্তিক বিরাম চিহ্ন উত্তর দিবেন 3টি। প্রান্তিক বিরাম চিহ্নের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 3টি, দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশ্বযোগ চিহ্ন। তবে যদি 3টি না থাকে ওই যে বিকল্পে 2-1টি মগা ব্যাকরণবিদের মতে 4টি, কারণ 1 দাড়ি আর কি 2 দাড়ি। আমি আবার বলছি আসলে প্রান্তিক বিরাম চিহ্ন অ্যাকচুয়াল উত্তর 3টি। তো 3টি যদি না থাকে তাহলে বিকল্প উত্তর দিবেন 4টি। আচ্ছা, তাহলে এই 3টার ব্যবহার তো দেখানোর দরকার নাই। আমি ভাত খাই, দাড়ি। রহিম বাজারে যায়, দাড়ি। আমি কি ভাত খাবো? রহিম কি বাজারে যাবে? প্রশ্নবোধক চিহ্ন, তাই না? ছি, রহিম বাজারে যাবে। আমি ভাত খাবো। প্রয়োগ দেখানোর দরকার নাই, বলে দিলে আপনারা নিশ্চয় বুঝতে পারতেন। এটা কোলন। কি কোলন কোথায় বসে? খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলন কোথায় বসে? দেখেন 1 নম্বর কোলনের ব্যবহার। নাটকের সংলাপের শুরুতে কোলন বসে, নাটকের সংলাপের শুরুতে কোলন বসে। তাহলে কোথায় বসে কোলন? সংলাপের শুরুতে, সংলাপ, নাটকের সংলাপের শুরুতে। যখন আপনি সিরাজউদ্দৌলা নাটক করবেন, সিরাজউদ্দৌলা, বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি, আমি আপনার আদেশ ভুলিনি জনাব, তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই যে নাটকের সংলাপ। মির্জাফর দেখবেন চরিত্রের পরে কি কোলন দিয়ে সংলাপ, অর্থাৎ যখন নাটকের সংলাপ শুরু হয় চরিত্রের পরে আগে কোলন দিয়ে তারপরে কি, তারপরে সংলাপ শুরু হয়। আর কোথায়? শব্দকে সংক্ষেপ করতে কোলন বসে। শব্দকে, খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার এটি। শব্দকে সংক্ষেপ করতে কোন বিরাম চিহ্ন বসে? কোলন। শব্দকে সংক্ষেপ করতে, ভালো করে মনোযোগ দেন। আমি একজনের নাম মোহাম্মদ আব্দুল হাকিম। মোহাম্মদ আব্দুল কি হাকিম, তাহলে সে লিখছে মোহাম্মদ আব্দুল হাকিম।
লিখছেন এমন করে। আসলে মোহাম্মদ শব্দটা তো অনেক বড়, তাই না? অনেক বড়। মোহাম্মদ, মোহাম্মদ শব্দটা আসলে এমন। তো এই যে এত বড় শব্দ আমরা না লিখে কি করেছি, শর্টকাট করেছি। কি এই যে, তো এইটা যারা লিখছেন, এবং মজার বিষয় দেখেন, ভালো করে শুনেন, এই যে আমি যা বলছি আরো মেলা কিছু ইউনিক বলেছি এবং আরো বলবো, যেটা আর কোথাও নাই। আবু সিদ্দিক, ধন্যবাদ সিদ্দিককে। এই যে আপনি লেখেন মোহাম্মদ আব্দুল হাকিম, আসলে এটা হয়নি, এটা হয়েছে মো আহ হাকিম। আপনি মোহাম্মদ লিখতে চেয়েছেন, কিন্তু আসলে শব্দটা হয়ে গেছে কি মো আহ হাকিম। মোহাম্মদ আর মোহাম্মদ হতে হলে কোলন দিতে হবে, কোলন, কিন্তু আপনি দিয়েছেন বিসর্গ, এবং কেউ বোঝে না, কেউ না, 2-4 জন বোঝে, 99% মানুষ বোঝে না। কম্পিউটার দোকানে যাবেন, ওই ব্যাটা কোলন বোঝে না, বিসর্গ দিয়ে দিবে। আসলে আপনাকে লিখতে হবে ময়কার কোলন, এবার হবে মোহাম্মদ, কিন্তু আপনি দেন কি ময়কার বিসর্গ, বিসর্গ হচ্ছে হ, রুচনা যে মো আহ হাকিম। নাম কি? মো আহ হাকিম। ভাই আমার মোসাম্মদ, হ্যাঁ, তাহিরা খাতুন, হ্যাঁ, মোসাম্মদ তাহিরি খাতুন। এই যে মোসাম্মদ ময়কার সাগার, আসলে আপনি দিয়েছেন বিসর্গ। যখন বিসর্গ দিলেন তখন আর মোসাম্মদ হয়ে গেল না, কি হলো? হলো মোসা তাহিরি খাতুন। মোসা বিসর্গ না, কি দিতে হবে? কোলন, কোলন। জি, ওই যে বাক্য শুদ্ধি, যখন আপনি উত্তর দিবেন, বাক্য শুদ্ধ করো, কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, এইগুলো বুঝবেন না, বুঝবেন না বলে ভুল করবেন, আর নিশ্চিত উত্তর দিবেন যে আই এম শিওর, আই এম কি শিওর, শিওর আমার 110টা হবে। আসলে শিওরের মধ্যে যে কতগুলো ঘেঁষাট করে কেটে যাবে আপনি টেরও পাবেন না। বাজারের অনেক অগামগা জগা প্রচলিত বইয়ে এই সমস্ত ছোটখাটো বিষয়, যে বই লিখেছে ওই বইটা নিজেও বোঝে না যে বাক্যটি ভুল। তাহলে কোলন দিতে হবে, বিসর্গ না, দুটি বিন্দু, দুটি কি বিন্দু, বৃত্ত না, দুটি কি বিন্দু, কোলন। এবং পরীক্ষা আসবে নিচের কোনটি কোলন, নিচের কোনটি কোলন, তাহলে কোলন দেখতে হবে, নিচের কোনটি বিসর্গ। হ্যাঁ, যে তাহিরি আমাদের আজকে আছে, হ্যাঁ, তাহলে মোসা লেখা যাবে না কিন্তু, তাই না? ইব্রাহিম, তাহলে মোহাম্মদ ইব্রাহিম লেখা যাবে না, মো ইব্রাহিম লেখা যাবে, লিখতে হবে মোহাম্মদ। তো মোহাম্মদকে সংক্ষেপ করতে হলে কি করতে হবে? ময়কার কোলন। মোসাম্মদকে সংক্ষেপ করতে চাইলে ময়কার সাকার কোলন। বিসর্গ যদি দেন তাহলে উচ্চারণ সেখানে কোলন কেন বসে? শব্দকে সংক্ষেপ করতে বললেন। আ আ ম স আরেফিন সিদ্দিক, আসলে আ আ ম স ভদ্রলোকের নাম না, ওই আয়ের একটা কি অ্যাব্রিভিয়েশন আছে, আ ম এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, স এর একটা অ্যাব্রিভিয়েশন আছে। ঠিক আছে? তাহলে আমাদের এখন দেখেন এই কি করছে, আধুনিক যুগে আবার কি করে, ইংরেজির অনুকরণে, ইংরেজ সাহিত্যের অনুকরণে কি করছে দেখেন, ডাক্তার দয়াকারে কোলনের বদলে কি একটা ডট, ওই যে ইংরেজিতে যেমন ডিআর ডক্টর বা ডাক্তার, খায় ইংরেজি, চুলের স্টাইল ইংরেজি, পোশাক পরে ইংরেজি, প্রেম প্রীতি করে ইংরেজি, ওই শব্দ লেখে কি ইংরেজি। তার মানে বাংলায় আসলে একটা ডটের কোনো বিধান নাই, বাংলায় দুটা দিতে হবে কোলন, কিন্তু যে ইংরেজিতে যেহেতু ডিআর ডট এমডি ডট, এইবার ডাইরেক্ট কি ডাক্তার বা ডক্টর একসাথে দিচ্ছে, ভুল। বাংলা ব্যাকরণ অনুযায়ী কি ভুল, দুটো দিতে হবে, দুটো ডাক্তার কোলন, এবার হবে ডাক্তার, ডক কোলন, এবার হবে ডক্টর, কোলন। কি তাহলে শব্দকে সংক্ষেপ করতে চাইলে কোলন নিতে হবে। আরেকটা জায়গায় কোলন বসবে, কোথায় কোলন বসবে লিখে নেন, লিখে নেন। একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসবে। একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসবে। পরীক্ষা আসবে যে একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কি বসে, কোন বিরাম চিহ্ন?
তাহলে কি বললাম যে একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। এটা কেমন ব্যাখ্যাটা একটু বলি, যদি এই ব্যাখ্যাটি বোঝা আপনাদের জন্য একটু কষ্ট, তবু একটু বোঝাই। এর প্রয়োগ আমরা ভাষায় করি না, তবে লিখিত রূপে করি। ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আলিয়ার সাথে ফোনে কথা বলছি। হ্যাঁ জান, কেমন আছো? আরে বলো না জান, হ্যাঁ তোমাকে যখন সামনে দেখি তখন আমি একেবারে কথা বলছি ফোনে, হঠাৎ করে পাশ দিয়ে ছাত্র যাচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। এবার আমি কি করছি, ওই কথা বলার মাঝেই কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলে আবার কিন্তু কথাতেই আছি। তো এখন যখন আমি ধরেন নাটকের স্ক্রিপ্ট লিখি আমরা, বা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখি, বা এরকম নাটকের স্ক্রিপ্ট লিখি, তখন হঠাৎ করে আমি বলছি জান তোমাকে দেখার পর ওয়ালাইকুম আসসালাম, তো এটা কি যে প্রযোজক বা পরিচালক ওই ব্যাপারটা কি বুঝবে? ফোনে কথা বলছি, জান তুমি কেমন আছো, তোমাকে দেখলে আমার ওয়ালাইকুম আসসালাম, তো এটা স্ক্রিপ্ট রাইটার যখন এটা লিখবে তখন এই ব্যাপারটা প্রযোজক বা পরিচালক বুঝবে না। তাহলে কি করতে হবে, জান তোমাকে দেখলে কোলন ওয়ালাইকুম আসসালাম, আমার মন খুশিতে ভরে ওঠে। এখানে বিষয়টা যারা নাটক পরিচালক বুঝে নেবে যে কোলন মানে একটা ঘটনার মাঝখানে হঠাৎ করে একটা সংলাপটি ঢুকে গেছে। এখন আমরা রাস্তাঘাটে তো আর এরকম করতে পারি না, বুঝেন নাই? জান তোমাকে দেখলেই ফোনে কথা বলছি কোলন ওয়ালাইকুম আসসালাম, এটা আমরা করতে পারছি না, বুঝতে পারলেন? আরেকটা উদাহরণ যদি বোঝায়, ধরেন আমরা অনেক সময় গ্রামের মহিলারা দেখবেন নামাজ পড়ছে, নামাজ পড়তে বসেছে আমার দাদি বা নানি টাইপের কেউ, নামাজ পড়ছে বারান্দায়, হঠাৎ করে ঘরে কুত্তা ঢুকছে, সে কিন্তু সূরা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই বলতে বলতে এই কুকুর সাই বলে কিন্তু আবার তেলাওয়াত করছে। এখন এটি তো ব্যক্তিগত জীবন, কিন্তু এখন দাদি তো আর বলবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কোলন হের সেই। এখন এটা দাদির আর কোলন বলার সুবিধা নাই, মৌখিক ভাষায় কোলনের এই ব্যবহারটা নাই। তবে যখন আমরা ওই যে বললাম যে আমি একটা চলচ্চিত্র লিখছি, একটা নাটক আমি স্ক্রিপ্ট লিখছি, তখন আমি এমন একটা দৃশ্য দেখাবো যে দাদি নামাজ পড়ছে, আবার কুত্তাও ঢুকতেছে, দাদি আবার একজন আজান দিচ্ছে, দাদা আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। নাতি জিজ্ঞেস করছে দাদা ওই ঘাস কোথায় ফেলবো, তো এই আইলের হুড়ি ওই আইলে ফেলা, এই আইলের হুড়ি ওই আইলে ফেলা, মানে এই আইলের ঘাস ওই আইলে ফেলা। তো দাদার তো আজানের মধ্যে এটা নাই, কিন্তু নাতি যেহেতু জিজ্ঞেস করেছে দাদা আজান দিতে দিতে কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এই ক্ষেতের কি ঘাস ওই খেতে ফেলা, এই ক্ষেতের ঘাস এই ক্ষেতের ঘাস ওই খেতে ফেলা, তো কোলন কোলন। তো একই বাক্যের একটা বাক্যের মধ্যে হঠাৎ করে যদি আরেকটা বাক্য ঢুকে পড়ে তাহলে কি করতে হয়, কোলন দিতে হয়। তাহলে কোলনের তিনটি ব্যবহার, মূলত নাটকের সংলাপের শুরুতে কোলন বসে, শব্দকে সংক্ষেপ করতে কোলন বসে, এবং কে একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। জি, মিস মানে অবিবাহিত মেয়ে, ফাতেমা মিস মানে অবিবাহিত মেয়ে মিস, আর মিসেস মানে বিবাহিত। যে ডাক্তার এবং ডক্টরের পার্থক্য সবাই বলা শুরু করে দিয়েছে, আমার বলা লাগলো না। ডক্টর যিনি পিএইচডি করেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, গবেষক যিনি তিনি ডক্টর, আর যে এমবিবিএস করে সে হচ্ছে ডাক্তার, যে রোগী দেখে সে ডাক্তার, আর যে গবেষণা করে গবেষক সে ডক্টর। আচ্ছা, এরপরে ড্যাশের ব্যবহার, ড্যাশ ব্যবহার কিসের, ড্যাশ ড্যাশ ড্যাশের ব্যবহার লেখেন, অপূর্ণ বাক্যের পরে ড্যাশ বসে, অপূর্ণ বাক্যের পরে ড্যাশ। আমি তোমাকে ড্যাশ, আমি তোমাকে ড্যাশ, মানে আমি তোমাকে কি বলতে পারিনি, বলার সাহস হয়নি, বাক্য শেষ করে দিয়েছি, কিন্তু বাক্য শেষ করলে হবে না, যখন লিখবেন। এখন আপনি মৌখিক ভাষায় হয়তো বলছেন না আমি তোমাকে ড্যাশ, আমি তোমাকে বলে থেমে যাচ্ছেন, কিন্তু যখন লিখবেন তখন লিখতে হবে আমি তোমাকে ড্যাশ দিয়ে দাঁড়িয়ে। আমি আর আলিয়া প্রতিদিন সন্ধ্যাবেলায় ড্যাশ,
আরো কিছু আছে কথা পারলে বুঝে নেন, মানে আমি বক্তব্য শেষ করিনি। অপূর্ণ বাক্যের শেষে কি ড্যাশ, বাক্য শেষ হয়নি তাহলে ড্যাশ। আরেকটি প্রয়োগ আছে, বাক্যের মাঝখানে শব্দ বাদ দিলে ড্যাশ। আরেকটি প্রয়োগ কি, বাক্যের মাঝখানে শব্দ বাদ দিলে ড্যাশ। বাক্য আমি শেষ করেছি কিন্তু মাঝে কি একটা শব্দ বলিনি। আমি তোমার ড্যাশ চাই, আমি তোমার ড্যাশ চাই, তাহলে বাক্য শেষ হয়েছে কিন্তু মাঝখানে একটা শব্দ বাদ দিয়েছে, তাহলে ড্যাশ। মাননীয় স্পিকার আমি আবার ড্যাশ হয়ে গেলাম, মাননীয় স্পিকার আমি আবারও ড্যাশ হয়ে গেলাম। বাক্য শেষ করেছে কিন্তু মাঝে একটি শব্দ আমরা কি বলিনি, বলতে পারি। ছোটবেলায় খেলেছেন না ভাই, শূন্যস্থান পূরণ করেছেন না? বাংলাদেশ একটি ড্যাশ দেশ, বাংলাদেশ একটি ড্যাশ দেশ। বাংলাদেশ ড্যাশ ঋতুর দেশ, তাহলে বাংলাদেশ ষড় ঋতুর দেশ। জি, তার মানে দুটো জায়গায় অপূর্ণ বাক্যের শেষে ড্যাশ, অপূর্ণ বাক্যের শেষে ড্যাশ, আর বাক্য পূর্ণ হয়েও যদি মাঝে কোনো একটি শব্দ বাদ যায় তাহলে তার পরিবর্তে ড্যাশ। কোলন ড্যাশ, কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত, কথার দৃষ্টান্ত বা কোলন বোঝাতে। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কেমনে কথার দৃষ্টান্ত বা বিস্তার কেমনে? আচ্ছা, এই প্রয়োগটিও আমরা অহরহ ভুল করি, ভুল করলে করবেন, আমি যেটা নিয়ম সেটা বলছি। কথার দৃষ্টান্ত বা বিস্তার বলছে বাংলাদেশের ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে। আপনারা জানেন যে আমরা ৩-৪ জনের নাম জানি, কিন্তু অনেকেই শহীদ হয়েছে, অনেকে লাশ গুম করে দিয়েছে পাকিস্তান। তো বাংলাদেশের ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে। যেমন, এই যেমন বলে আমি যে নামগুলো দিব, অর্থাৎ কারা কারা শহীদ হয়েছে এটাকে আমি বিস্তার করবো। যেমন বলে আমাকে কি করতে হবে? কোলন ড্যাশ দিতে হবে। আমরা কিন্তু কোলন ড্যাশ দেই না, শুধু কেউ কোলন দেই, শুধু কেউ ড্যাশ দেই, কেউ কিছুই দেই না, লিখি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উপন্যাস লিখেছেন, যেমন চোখের বালি, নৌকা ডুবি, গোরা, ঘরে বেরিয়েছে। যেমন বলে আপনি কি কি লিখেছেন এটাকে বিস্তৃত জানাতে চান, তাহলে আপনাকে কোলন ড্যাশ দিতে হবে। তাহলে কোন শব্দ, কোন বাক্যে যদি আমরা কথার বিস্তার বা দৃষ্টান্ত প্রয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের কোলন ড্যাশ। কমার ব্যবহার, কমা, কমা কোথায় কোথায় বসে? কমা সম্বোধনের পরে কমা বসে, সম্বোধনের পরে, সম্বোধনের পরে কমা। ওহে মাঝি দয়া করে নৌকা ফেরান, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। সম্বোধন কমা বলেছে না? বলেছি কারকের দিন, কারকের শেষের ক্লাসে। ওই অটো, ওই দোস্ত, ওই ভাই। এই যে আমরা কি করলাম, যে যখন কাউকে সম্বোধন করছি তো সম্বোধনের পরে কি বসে? কমা বসে। সম্বোধনের পরে কমা বসে। তারপর লেখেন প্রত্যক্ষ উক্তির শুরুতে, প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা বসে। প্রত্যক্ষ উক্তির পূর্বে, তার মানে আমরা যখন প্রত্যক্ষ উক্তি শুরু করব তার পূর্বে কমা বসে। যেমন রহিম বলল, রহিম বলল বলে কমা দিয়ে তারপর তো প্রত্যক্ষ শুরু করতে হবে যে আমি আজ ভাত খাবো না। মহানবী বললেন, মহানবী বললেন বলে কমা দিয়েই তো তারপরে কি শুরু করতে হবে। তোমরা কোরআনকে বুকে ধারণ করবা, কোরআন তোমাদের, আমি কোরআন রেখে গেলাম তোমাদের জন্য। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যক্ষ উক্তি শুরু হওয়ার আগে কি করতে হবে? প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা দিতে হবে।
দিন তারিখ মাস বছর লিখতে কমা, দিন তারিখ মাস বছর, দিন তারিখ মাস বছর। 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর কমা রবিবার কমা 1971। যখন আমরা এরকম করে লিখবো তারিখ বার বছর, তখন কি করতে হবে? 7 মার্চ, তাই না? কি বার? রবিবার 1971। 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 1952। যখন আপনি দিন তারিখ বার মাস এগুলো লিখবেন তখন কি করতে হবে? কমা দিতে হবে। দিন তারিখ মাস বছর লিখতে মাঝে মাঝে কমা দিতে হবে। তারপরে ঠিকানার প্রতিটা অংশের পরে কমা। ঠিকানা, যদি আপনার ঠিকানা লেখা লাগে না, এখন তো ঠিকানাই নাই, মোবাইল নাম্বারটাই ঠিকানা, তাই না? এই জন্যই তো কবি বলেছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। এখন সবার ঠিকানায় কি? আকাশের ঠিকানা, ইমেইলের ঠিকানা, মোবাইলের ঠিকানা, আর ঠিকানা নাই। আগের যুগে ঠিকানা ছিল, এই ঠিকানা লিখতে প্রতিটা অংশের পরে কমা। গ্রাম এক্স কমা, ডাকঘর ওয়াই কমা, থানা জেড কমা, উপজেলা ডি কমা। শহরের ঠিকানা হলে কি? পাশে বাড়ি নম্বর এত, রুট নম্বর এত, সেক্টর এত, তাই না? মহল্লা, তারপর ডাক, তারপর উপজেলা, জেলা। হলের ঠিকানা হলে তাই তো রুম নম্বর এত, ব্লক এত, এফ রহমান হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানার প্রতিটা অংশের পরে কমা। একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কমা বসে। একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে, একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কমা বসে। একই রকম পদ, যেমন কি আমি ভাত, মাছ, মাংস, আলু, ডিম, মিষ্টি খাবো। সিদ্দিক হবে না তা না, কিন্তু প্রয়োগটা ভুল হবে। কোলন ড্যাশ দেওয়া ব্যাকরণিকভাবে বেশি শুদ্ধ। শুধু কোলন দিলেও হবে, শুধু ড্যাশ দিলেও হবে, তবে বেশি শুদ্ধ হচ্ছে, অধিকতর শুদ্ধ হচ্ছে কোলন ড্যাশ। দৃষ্টান্ত বা বিস্তার বা উদাহরণের ক্ষেত্রে কোলন ড্যাশ। তো যেটা বলছিলাম, একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কোলন ড্যাশ। আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়বো, তাহলে আপনি একই রকম সাবজেক্ট ব্যবহার করলেন পাশাপাশি। মেয়েটি সুন্দরী, বুদ্ধিমতী, স্মার্ট, হ্যান্ডসাম, নাদুস নুদুস, তুলতুলা, তাহলে অনেক বিশেষণ পদ পাশাপাশি ব্যবহার করলাম, তাহলে মাঝে মাঝে কম। লোকটি সৎ, বিদ্বান, বুদ্ধিমান, সচ্চরিত্রবান, ব্যক্তিত্ববান, আকর্ষণীয়। একই রকম বিশেষণ পদ কিংবা বিশেষ্য পদ কিংবা ক্রিয়াপদ যদি পাশাপাশি ব্যবহার করেন, তাহলে তাদের মাঝখানে কি করতে হবে? কমা দিতে হবে। এই হচ্ছে আমাদের কমার ব্যবহার। কিসের ব্যবহার? কমার ব্যবহার। ইনভার্টেড কমার ব্যবহার। ইনভার্টেড কমার বাংলা কি? উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। ইংরেজিতে আমরা বলি ইনভার্টেড কমা, আর বাংলায় আমরা তাকে বলি কি? উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। কোথায় বসে? খুবই সিম্পল, প্রত্যক্ষ উক্তিতে। প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কোথায় বসে? প্রত্যক্ষ উক্তি, ইংরেজিতে আমরা ডাইরেক্ট স্পিচ। তাহলে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে ইনভার্টেড কমা বসে। আর কোথায়? বাক্যের মধ্যে কোনো বিশেষ কোনো বিষয় বা স্থান বা গ্রন্থকে উল্লেখ করতে। বাক্যের মধ্যে কোনো বিশেষ বা গুরুত্বপূর্ণ স্থান, গ্রন্থ বা ব্যক্তিকে উল্লেখ করতে ইনভার্টেড কমা বসে।
তো পদ্য উক্তির ক্ষেত্রে যদি বসে সেটা তো সবাই বোঝেনি, এই ক্ষেত্রটা একটু বলি। যেমন ধরুন বলছে, আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি। আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, তাহলে গীতাঞ্জলিকে দেখবেন ইনভার্ট কমা দেওয়া আছে। বা রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে গীতাঞ্জলি ইনভার্ট। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান করেছিলেন, হেরা পর্বতটাকে আপনি ইনভার্ট করেন। বাক্যের মাঝে কোনো শব্দকে যদি আপনি বিশেষায়িত করতে চান, কোনো শব্দকে যদি হাইলাইট করতে চান, হাইলাইটার তো আপনার নাই, তাহলে কি করবেন? ইনভার্টেড করবেন। উহুদের যুদ্ধে মহানবীর দন্ত শহীদ হয়েছিল, উহুদের যুদ্ধে। পলাশীর যুদ্ধে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত ছিল, পলাশীর যুদ্ধকে আপনি, অর্থাৎ কোন একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিশেষ গুরুত্বপূর্ণ কোন বিষয় কে যদি আপনি হাইলাইট করতে চান, গুরুত্ব বোঝাতে চান, তাহলে সেগুলোকে আপনি ইনভার্ট করে দিতে পারেন। ইনভার্টেড করা দুই প্রকার, একটা ডাবল ইনভার্টেড আর সিঙ্গেল ইনভার্টেড। ডাবল এবং কি সিঙ্গেল। এখন এটার ব্যবহার কেমন অনেকে বোঝেন না, একটু বলছি। আপনি বাক্যে ডাবল ইনভার্টেড দিবেন, বাক্যে, কিংবা যখনই যে কোনো ইনভার্টেড হবে ডাবল ইনভার্টেড। ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড, ইনভার্টেড মানে কি ডাবল। কিন্তু ডাবল ইনভার্টেডের মাঝে আবার যদি ইনভার্টেডের দরকার হয় তাহলে সিঙ্গেল। যেমন রহিম বলল, রহিম বলল, বলে আপনি কমা দিয়ে ইনভার্টেড শুরু করেছেন। আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, তাহলে আপনি এখানে ডাবল ইনভার্টেড তো বাক্যে দিবেন। গীতাঞ্জলিকে কি করবেন? তখন সিঙ্গেল ইনভার্টেড। তার মানে একটা বাক্যে আপনি ডাবল ইনভার্টেড দিবেন, কিন্তু বাক্যের মাঝে যদি আবার আপনাকে আরেকটি কোনো শব্দ হাইলাইট করতে হয় তাহলে সিঙ্গেল ইনভার্টেড। নরমালি আপনি ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড, নরমালি ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড। কিন্তু এমন কিছু ক্ষেত্রে হয় যে আমি একটা বাক্য ইনভার্টেড কমা দিচ্ছি, কিন্তু ওর মধ্যে আমাকে আরো একটা ইনভার্টেড দিতে হবে, সিঙ্গেল ইনভার্টেড। মহানবী বললেন, তোমরা আমার কি কোরআনকে বুকে ধারণ করো। তাহলে মহানবী বললেন, বলে কিন্তু পুরো বাক্যটা ইনভার্টেড, তোমরা আমার কোরআনকে বুকে ধারণ করো, পুরো বাক্যটা ইনভার্টেড, কিন্তু কোরআনকে আমি আমার একটা ইনভার্টেড দিই, তাহলে কি করব? সিঙ্গেল ইনভার্টেড। ঠিক আছে। জুয়েল কিবরিয়া বলল, আমি নজরুলের অগ্নিবীণা পড়েছি। জুয়েল কিবরিয়া বলল বা বললেন, বলেই তো ইনভার্টেড কমা শুরু হলো, যে আমি নজরুলের অগ্নিবীণা পড়েছি। অগ্নিবীণাকে কি করব? ওইটাকে ইনভার্টেড দিতেছে, তাহলে কি করব? তাহলে সিঙ্গেল ইনভার্টেড। ক্লিয়ার? এরপর ইনভার্টেডের পরে দেখেন সেমিকোলন। সেমিকোলন এর ব্যবহার খুবই সীমিত, একটি ক্ষেত্রে শুধু বলছে ব্যাকরণে যে দাড়ি অপেক্ষা স্বল্প কিন্তু কম অপেক্ষা অধিক বিরতির জন্য সেমিকোলন। দাড়ি অপেক্ষা কি স্বল্প, দাড়ি অপেক্ষা স্বল্প কিন্তু কম অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন। দাড়ি অপেক্ষা স্বল্প মানে দাড়ির চেয়ে কম, আর কম অপেক্ষা অধিক বিরতির প্রয়োজনে সেমিকোলন বসে। হাইফেন কোথায় বসে? হাইফেন দেখেন দুটি সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে, দুটি সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে। নিশ্চয় যখন সমাস পড়েছি দেখবেন মহিন অকুল, দা কুমড়া, আদা কাঁচকলাই, বাবা মা, ভাই বোন, ডাল ভাত, দেখেন মাঝখানে হাইফেন আছে। সমাসবদ্ধ পদের মাঝখানে হাইফেন বসে। আর এটাকে কেউ কেউ আরেকটা ভাবে বলেছে যে দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে, দুটি শব্দকে আলাদা করে বোঝাতে। একই কথা, তাহলে সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে, অথবা দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে। দেশ বিদেশ, দা কুমড়া, ওহি নকুল। ঠিক আছে। এরকম দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে, বা সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন, এটা কোথায় বসে? ভালো করে শুনবেন। শব্দের মাঝে যদি কোনো বর্ণ বাদ যায়, শব্দের মাঝে যদি কোনো বর্ণ বাদ যায়,
আমরা এর আগে বলেছিলাম যে বাক্যের মাঝে যদি শব্দ বাদ যায় তাহলে ড্যাশ, বাক্যের মধ্যে যদি শব্দ বাদ যায় তাহলে ড্যাশ, শব্দের মধ্যে যদি কোনো বর্ণ বাদ দেওয়া হয় তাহলে ইলেক বা লোক চিহ্ন। মাঝে মাঝে যেমন ঘটে, একটু ইংলিশ মিডিয়ামে বোঝাই, যেহেতু আপনারা ইংলিশ মিডিয়ামে ভালো বোঝেন অনেকে, হ্যাঁ আপনারা যেহেতু ব্রিটিশদের উত্তরসূরি ভালো বোঝেন আর কি। জি, ডু নট, এই ডু নট কে কি বলেন আপনারা? ডান্ট। কি বলেন? ডান্ট, ডান্ট, ডান্ট ডিস্টার্ব মি, তাই না? যে ডোন্ট ডিস্টার্ব মি। আসলে ডান্ট বলে কোনো শব্দ ইংরেজি ভাষায় নাই, শব্দটি ডু নট। কিন্তু ডু নট কে আমরা উচ্চারণটাকে স্টাইলিশ করার জন্য বা উচ্চারণকে একটু সুন্দর করার জন্য বা দ্রুততার সাথে করার জন্য ডু নট না বলে কি বলছি? ডান্ট। তো যখন এটা আপনি বলবেন সমস্যা নাই, কিন্তু যখন লিখবেন তখন আপনাকে এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে বুঝাইতে হবে যে এইখানে আসলে একটা বর্ণ ছিল যেটা আমি বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণটা স্টাইলিশ বা দ্রুত হবে। লিখতে গেলে আপনাকে কমা চিহ্নটা, এটাকে ঊর্ধ্ব কমা বলা হয়েছে, যেটাকে আমি ইলেক বা লোক চিহ্ন বললাম সেটাকে বলছে ঊর্ধ্ব কমা। কে বলছে? ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব অ্যাপোস্ট্রফি এস। জি, ইটস, ইটস মাই ডিউটি, ইটস আসলে ইটস না, শব্দটি ইট ইজ মাই ডিউটি, ইট ইজ। তো ইট ইজ না হলে বলা হলো কি ইটস। আসলে এখানে আয়টা লোপ পেয়েছে, তো আয় লোপ পেলে কি কমা না, ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা ইলেক বা লোক চিহ্ন। ক্যানট কি কান্ট, শান্ট, ওয়েন্ট, আর্নট, হ্যাভন্ট, হ্যাজন্ট ইত্যাদি। বাংলা মিডিয়ামে এবার একটু বোঝাই, আমরা দুজন, আমরা দুজন শুধু দুজনা, বলছে না যে আমরা দুজন শুধু কি দুজনার। তো আমরা দুজন শুধু দুজনার, এই দু বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, দু বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, শব্দটা দুই। বলা লাগতো যে আমরা দুইজন শুধু দুইজনার। এই যে আমরা দুইজন শুধু দুইজনার বললে এই ভাবটা কমে যেত, স্টাইলটা মার খাইতো। ফলে আমরা দুইজন শুধু দুইজনার না বলে বলছে আমরা দুজন শুধু দুজন। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে দিকে। যদি অ্যাপোস্ট্রফি না থাকতো তাহলে বলতো আজ দুইজনার দুইটা পথ গো, দুটা দিকে গেছে দিকে। Here, it is 1 o'clock. It is 1 o'clock. ওয়ের উপরে একটা কমা দেওয়া আছে। ছোটবেলায় বুঝতাম না, তো ওয়ের উপরে আবার কমা কেন? আবার কি? It is 1 o'clock. It is 10 o'clock. ওয়ের উপরে একটা কমা দেওয়া, উপরে আবার কমা। বড় হয়ে বুঝলাম বিসিএস পড়তে গিয়ে, নিজে যখন বিসিএস দিলাম তখন বললাম ইট ইজ 1 না, আসলে ইট ইজ 1 অফ ক্লক। বাক্যটা ছিল ইট ইজ 1 অফ ক্লক, ইট ইজ 1 অফ। কিন্তু ইট ইজ 1 অফ ক্লক বললে স্টাইল নষ্ট হয়, দ্রুততা নষ্ট হয়, শ্রুতি মাধুর্য নষ্ট হয়। ফলে ইট ইজ 1 অফ ক্লক না বলে কি বলা হলো? ইট ইজ 1 o'clock, ইট ইজ 1 o'clock, 1 o'clock, অফ না বেঁধে যাচ্ছে, ইট ইজ 1 অফ ক্লক, উচ্চারণ বেঁধে যাচ্ছে, ইট ইজ 1 o'clock। তাহলে কোন শব্দে যখনই কোনো বর্ণ বাদ দেবেন তখন সেখানে একটা কি ঊর্ধ্ব কমা বা ইলেক বা লোক চিহ্ন। আর শেষ আছে ব্র্যাকেট বা বন্ধনী। ব্র্যাকেট বা বন্ধনী কোথায় বসে? ব্র্যাকেট বন্ধনী বাক্যের মাঝে কোন শব্দকে ব্যাখ্যা করতে বন্ধনী। বাক্যের মধ্যে কোন শব্দকে ব্যাখ্যা করতে, বাক্যের মধ্যে কোন বাক্যের মধ্যে কোন শব্দকে ব্যাখ্যা করতে বন্ধনী। যেমন দেখেন, আমরা পরীক্ষার সময় একটা প্রবন্ধ লিখবো নজরুল সম্পর্কে। প্রবন্ধ লিখছি যে নজরুল ছিলেন প্রলেতারিয়েত মানুষের কবি, নজরুল ছিলেন প্রলেতারিয়েত মানুষের কবি। এখন আপনি প্রলেতারিয়েত বোঝেন না, আমি এই শব্দটা কেন লিখেছি? যে আমি এই শব্দ, এই প্রবন্ধটা জার্নালে প্রকাশ করবো, ইন্টারন্যাশনাল জার্নালে, তো সেখানে একটা মানের ব্যাপার থাকবে।
আমি যত কঠিন দুর্বোধ্য শব্দ ব্যবহার করবো অপ্রচলিত শব্দ তত কি এটার মান বাড়বে বন্ধুরা। মান তো বাড়ালাম, কিন্তু পাঠক যে আবার বোঝে না যে নজরুল প্রলেতারিয়েত মানুষের কবি, আবার কোন মান? তখন প্রলেতারিয়েতের পাশে আমি ব্র্যাকেট দিয়ে ব্যাখ্যা করে দিলাম যে শোষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষকে বলা হয় প্রলেতারিয়েত। তাহলে আমার প্রবন্ধের মানটাও উচ্চ মান হলো, পাশাপাশি আবার পাঠককে বুঝতেও পারলো। তো অনেক সময় প্রবন্ধ বা নিবন্ধ লিখতে গেলে অনেক জটিল, কঠিন, দুর্বোধ্য শব্দকে ব্যবহার করতে পাণ্ডিত্য প্রকাশের জন্য, কিন্তু আবার সেটাকে পাশে ব্র্যাকেট দিয়ে সরলীকরণ করে ব্যাখ্যা করা যায় বন্ধনী দিয়ে। বাক্যে কোন শব্দকে ব্যাখ্যা করতে যায় বন্ধনী। আর কোথায় বসে? লেখকের জন্মমৃত্যু সাল বা গ্রন্থের সাল। লেখকের জন্মমৃত্যু সাল বা গ্রন্থের সাল। দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 1866 থেকে 1941 আছে না? গীতাঞ্জলি ব্র্যাকেট দিয়ে লেখা আছে 1910। বুঝতে পারলেন? মৃত্যু ক্ষুধা ব্র্যাকেটে লেখা আছে 1929 লেখা আছে। কাজী নজরুল ইসলাম এই নামের পরে ব্র্যাকেট দিয়ে কি 1899 থেকে 1976। লেখকের জন্মমৃত্যু সাল, গ্রন্থের সাল উল্লেখ করতে বন্ধনী। আর কোথায়? গাণিতিক ক্ষেত্রে। গাণিতিক ক্ষেত্রে বন্ধনী। গাণিতিক ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের জ্যোতিষ চিহ্নের ব্যবহার। আমরা